নিজেদের সামরিক শক্তি বৃদ্ধি করতে চাইছে প্রতিবেশী দেশ বাংলাদেশ। ইউনূস সরকারের এই পদক্ষেপ ভারতের নিরাপত্তার স্বার্থের সঙ্গে সরাসরি সংঘর্ষে যেতে পারে। ভারত বিদ্বেষী কার্যকলাপ যদি হয় তাহলে ভারতের সঙ্গে কিন্তু সরাসরি একটা সংঘর্ষ পরিস্থিতি তৈরি হবে আগামী দিনে বাংলাদেশের, কথা বলা যেতে পারে। ভারতবর্ষের সঙ্গে লাগাতার সংঘর্ষ পরিস্থিতিতে থাকবো তাহলে আর কিছুই নয়, বাংলাদেশের ভবিষ্যৎ খারাপ হবে। একাধিক জায়গায় বস্ত্রশিল্পের কারখানা বন্ধ হয়ে গেছে, দারিদ্রতা বাড়ছে, ফলে এই অর্থনৈতিক সামরিক জোন তৈরি করতে গিয়ে বাংলাদেশ ভারতের সঙ্গে যদি পাঙ্গা নিয়ে নেয় তাহলে বাংলাদেশেরই ভবিষ্যৎ খারাপ হবে। নমস্কার, আমি সুচারু বাংলাদেশের বিশেষ প্রতিবেদনে স্বাগত জানাই। বাংলাদেশ এবার আত্মনির্ভর হতে চাইছে, আর সেই আত্মনির্ভর হওয়ার জন্য তারা একটি বিশেষ জোন তৈরি করতে চাইছে। আসলে নিজেদের সামরিক শক্তি বৃদ্ধি করতে চাইছে প্রতিবেশী দেশ বাংলাদেশ। 850 একর খালি জায়গায় তৈরি হচ্ছে পদ্মাপাড়ে সামরিক অর্থনৈতিক অঞ্চল। কোথায় তৈরি হবে এই সামরিক অর্থনৈতিক জোন বা অঞ্চল? চট্টগ্রামের মীর সরাইয়ে অবস্থিত একটি জায়গায় তৈরি হতে চলেছে বাংলাদেশের এই বিশেষ জোন। কিন্তু কেন? এক রাষ্ট্র সে তার সামরিক অর্থনৈতিক অঞ্চল শক্তিশালী করতেই পারে, বলা ভালো আত্মনির্ভর বাংলাদেশ তৈরি করতেই পারে, তাহলে বিতর্ক কেন? বিতর্ক এখানেই, বেছে বেছে প্রতিবেশী দেশ এমন একটা জায়গা বেছে নিল যেখানে গত বছরের জুন মাস পর্যন্ত ভারতীয় অর্থনৈতিক অঞ্চল হিসাবে প্রস্তাবিত ছিল, যদিও তা পরে বাতিল হয়ে যায়। সেই অঞ্চলটাকেই এবার বাংলাদেশ বেছে নিল। প্রতিবেশী চীন, পাকিস্তানের ওপর সামরিকভাবে যথেষ্ট নির্ভরশীল বাংলাদেশ। এতদিনে এ বিষয়ে স্বনির্ভরতার কথা ভাবছে এবার ইউনূস প্রশাসন। সোমবারই বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের তরফে আসিফ চৌধুরী আরও জানিয়েছেন যে বাংলাদেশের সঙ্গে যেসব দেশের কূটনৈতিক স্তরে সুসম্পর্ক রয়েছে তাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে এই সিদ্ধান্ত তারা নিয়েছেন। বাংলাদেশের সামরিক অস্ত্র তৈরিতে বাংলাদেশ যদি স্বনির্ভর হয় তাহলে সেসব দেশের সঙ্গেও নিবিড় বাণিজ্যিক চুক্তি হতে পারে বলে ইঙ্গিত তার কথা। ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন যেটাকে বলে, যে সামরিক অস্ত্র বা সামরিক শিল্পে যেই প্রোডাকশন, সেটা নিয়ে অনেকদিন ধরে আলাপ আলোচনা করছি। যে আমরা মনে করি যে এটার একটা এই মুহূর্তে আসলে গ্লোবাল ডিমান্ড আছে। সো একদম পিওর ইকোনমিক পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করলেও ডিফেন্স ইন্ডাস্ট্রি ইজ গ্রোয়িং, এবং সেখানে বাংলাদেশ একটা পার্টিসিপেন্ট কান্ট্রি হিসেবে তাদের কাজ শুরু করতেই পারে। আর একই সাথে আমরা এটাও দেখেছি যে বৈশ্বিক যে অবস্থা, সেখানে আসলে সমরাস্ত্র তৈরির বা কিছু ক্যাপটিভ ক্যাপাসিটি থাকা আসলে খুব জরুরি। কারণ যখন সাপ্লাই শর্টেজ হয় তখন আসলে যুদ্ধক্ষেত্রে আপনার কাছে যদি আসলে বন্দুকের গুলি না থাকে, সেক্ষেত্রে তো আপনি আর যুদ্ধে ওখানে গিয়ে যুদ্ধ করার কোনো সুযোগ নাই। এবং অনেকগুলো রিসেন্ট ওয়ারে দেখা গেছে যে যেই জায়গায় সাপ্লাই শর্টেজ, সেই শর্টেজটা আসলে হাই টেকনোলজি আইটেমে না, 6th জেনারেশন ফাইটার নিয়ে বা 5th জেনারেশন ফাইটারের কিন্তু শর্টেজ না, শর্টেজটা হচ্ছে বুলেটে, শর্টেজটা হচ্ছে ট্যাঙ্কের অ্যাক্সেলে। ওই জায়গাগুলোতে আমরা আসলে কোনো রোল প্লে করতে পারি কিনা, এটা নিয়ে অনেক দিন ধরে আর্ম ফোর্সেস ডিভিশন, বেজা এবং চিফ অ্যাডভাইজার্স অফিস, মিনিস্ট্রি অফ ডিফেন্স সবাই মিলে কাজ করছেন। তো আমরা আজকে এই প্রপোজালটা বেজার গভর্নিং বোর্ডে নিয়ে গেছিলাম যে মিরসরাইতে আমরা প্রায় 850 একর জমিকে আজকে থেকে ইয়ারমার্ক করছি। নীতিগত সিদ্ধান্ত হয়েছে যে আমরা মাস্টার প্ল্যানে এটাকে ইনক্লুড করব, যেটা আসলে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন হিসাবে এখন থেকে ইয়ারমার্ক হবে। এবং এই জায়গাটা এই মুহূর্তে খালি আছে। এটা গত বছরের জুন পর্যন্ত আসলে ইন্ডিয়ান ইকোনমিক জোন হিসেবে আইডেন্টিফাই করা ছিল। তারপরে অনেকে শুনেছেন যে ওই প্রজেক্টটা ক্যান্সেল হয়ে গেছে। তো ওই জায়গাটা অ্যাভেলেবল ছিল, আমরা ওই জায়গাটাকে এখন রিপারপাস করে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল পার্ক হিসেবে ইয়ারমার্ক করছি, এবং সেটা আমাদের মাস্টার প্ল্যানে, বেজার মাস্টার প্ল্যানে এটাকে অন্তর্ভুক্ত করা হবে। ফলে এই ইঙ্গিত কিন্তু অনেকগুলো দিক খুলে দিচ্ছে। সোমবার বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের গভর্নিং বোর্ডের সভায় এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর একটা সাংবাদিক সম্মেলন হয়, সেখানে একথা জানিয়েছেন গভর্নিং বোর্ডের চেয়ারম্যান
আসিফ চৌধুরী। এই আসিফ চৌধুরী বলছেন এদিকে বৈঠকে অনেক বড় বড় সিদ্ধান্ত তারা নিয়েছেন এবং গভর্নিং বোর্ডের তরফে আসিফ চৌধুরীর যে মন্তব্য সেগুলো কিন্তু খুব ইঙ্গিতপূর্ণ। বাংলাদেশে এই মুহূর্তে ফ্রি ট্রেড জোন কনসেপ্টটা নেই। ফ্রি ট্রেড জোন বলতে আমরা কি বুঝাই? ফ্রি ট্রেড জোন বলতে আমরা একটা অলমোস্ট ডিমড ওভারসিজ টেরিটরি বুঝাই, যেখানে কাস্টমসের কোনো বাধ্যবাধকতা থাকবে না এবং সেখানে রি-এক্সপোর্ট করা যাবে, সেখানে স্টোরেজ করা যাবে, সেখানে ম্যানুফ্যাকচারিং করা যাবে করে আবার। সো আমি একটা এক্সাম্পল হিসেবে বলি যে আমরা ইউএসের সাথে সবসময় কথা বলি যে আমেরিকান কটন কেন বাংলাদেশে খুব একটা বেশি ইউটিলাইজেশন হয় না। তার কিন্তু একটা বড় কারণ হচ্ছে টাইম টু মার্কেট। আমেরিকা থেকে কটন আসতে যে সময় লাগে একটা অর্ডার প্লেস করার পরে, এটা আসলে ভায়াবল না। কিন্তু যদি আমেরিকান কটনটা বাংলাদেশে কোনো একটা জায়গায় স্টোর করা যেত, কিন্তু অ্যাজ ইফ এরকম যে ওটা আসলে বাংলাদেশের অংশ না, যদি বাংলাদেশিদের লাগে ওখান থেকে বাংলাদেশিরা ইউজ করবে, আবার ভিয়েতনামিজদের লাগলে ওখান থেকে এটা রি-এক্সপোর্টের ভিয়েতনামে চলে যাবে। তো এরকম যদি একটা সেট আপ করা যেত তাহলে আসলে এই টাইম টু মার্কেট ইস্যুটা রিজলভ হয়ে যেত। তো আমরা এইরকম একটা ফ্রি ট্রেড জোন এলাকা তৈরি করার জন্য নীতিগত সমর্থন আজকে এখান থেকে পেয়েছি। এটা আমরা ফাইনালি ক্যাবিনেটে নিয়ে যাব, বা ক্যাবিনেটেও সিমিলার লোকজন বসেন, সো আমরা আশা করছি এটা ক্যাবিনেটে অ্যাপ্রুভ হবে। এই ফ্রি ট্রেড জোনের লোকেশন হিসাবে ইনিশিয়ালি আনোয়ারাতে, চট্টগ্রামের আনোয়ারাকে আইডেন্টিফাই করা হয়েছে। প্রায় 600-650 একর জমির উপরে একটা ফ্রি ট্রেড জোন তৈরি করার চেষ্টা চলছে। এটা সবচেয়ে বেস্ট এক্সাম্পল হিসেবে যদি আপনারা মানে গ্লোবাল কোনো এক্সাম্পল দেখতে চান, তাহলে আপনারা জ্যাফজা বলে একটা পোর্ট আছে দুবাইতে, ওটা একটা ফ্রি জোন, প্রায় 52 স্কোয়ার কিলোমিটার জুড়ে করা, 14,000 একরের উপরে করা একটা জোন। সেই জোনটি ইনফ্যাক্ট ইন্ডিপেন্ডেন্টলি $190 বিলিয়ন ট্রেড করে। বাংলাদেশের টোটাল ট্রেডের তুলনায় ওই ছোট্ট জোনটাতে ট্রেড ভলিউম ইজ হায়ার, এবং সেটা দুবাই ইকোনমিতে প্রায় 36% জিডিপি কন্ট্রিবিউশন করে। তো আমাদেরও ফ্রি ট্রেড জোন থেকে এক্সপেকটেশন হচ্ছে যে এই ফ্রি ট্রেড জোনটা উইল বিকাম দ্য হার্ট অফ আওয়ার ট্রেড অ্যান্ড ইকোনমিক মুভমেন্ট। সো এই সিদ্ধান্তটা আজকে হয়েছে। এটাকে কার্যকর করতে হলে বেশ কিছু আইন এবং বেশ কিছু নীতিমালা বিধিমালায় পরিবর্তন আনতে হবে। সেটা আগামী সরকার ওভার টাইম করবেন, এবং আমরা আশা করছি যে এই বছরের শেষের নাগাদ একটা ফ্রি জোনের আমরা একটা ভালো জায়গায় হয়তো পৌঁছতে পারবো, অ্যাটলিস্ট ইনিশিয়াল পজিশনটাতে পৌঁছে যেতে পারবো। আত্মনির্ভর হতে চাইছে বাংলাদেশ। আচ্ছা, এতদিনে আত্মনির্ভর হতে চাইল বাংলাদেশ? আত্মনির্ভর ভারত শুনেছিলাম, এবার আত্মনির্ভর বাংলাদেশ। এতদিন আত্মনির্ভরতার কথা বাংলাদেশের মনেই পড়ে, এবং গত বছরের জুন মাস পর্যন্ত ভারতীয় অর্থনৈতিক অঞ্চল হিসেবে প্রস্তাবিত ছিল যে এলাকা, যেটা বাতিল হয়ে যায়, সেই এলাকাটাই বাংলাদেশ বেছে নিল। ওয়াকিবহাল মহল বলছে চীন আর পাকিস্তানের মদতে ভারতের বাতিল করা অর্থনৈতিক অঞ্চলে এবার সামরিক ভান্ডার তৈরির কাজ শুরু করেছে বাংলাদেশ। আঞ্চলিক রাজনীতির টানাপোড়েনে এই সিদ্ধান্ত কতটা রাজনৈতিক বার্তা বহন করছে তা নিয়ে জল্পনা এই মুহূর্তে তুঙ্গে। কিন্তু প্রশ্ন উঠছে, এটা কি শুধুমাত্র বাংলাদেশের উন্নয়নের দিকে তাকিয়ে, নাকি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নতুন অশান্তির ইঙ্গিত, নাকি সীমান্তে শক্তি প্রদর্শনের চেষ্টায় বাংলাদেশ? বিশেষজ্ঞদের মতে বিতর্কিত এলাকায় এ ধরনের প্রকল্প মানেই শুধু উন্নয়ন নয়, বরং শক্তি প্রদর্শন, কৌশলগত বার্তা। ইউনূস সরকারের এই পদক্ষেপ ভারতের নিরাপত্তার স্বার্থের সঙ্গে সরাসরি সংঘর্ষে যেতে পারে। যদিও এই বিষয়ে ভারত এখনও কোনো প্রতিক্রিয়া দেয়নি, শুধু পর্যবেক্ষণ করছে এবং পর্যালোচনায় রয়েছে। তার কোনো পর্যবেক্ষণ ভারত কিন্তু দেয়নি যে বাংলাদেশ কেন এই ধরনের অঞ্চল গড়ে তুলছে, বাংলাদেশের এতদিন পরে কেন আত্মনির্ভর বাংলাদেশ হওয়ার প্রয়োজন হয়ে পড়ল। যদিও ইউনূস বলছেন এটা তাদের আভ্যন্তরীণ উন্নয়ন প্রকল্প, তারা আভ্যন্তরীণ উন্নয়নের জন্যই এই ধরনের স্পেশাল সামরিক অর্থনৈতিক জোন তৈরি করছে। ভালো কথা, এর পেছনে যদি অন্য কোনো অভিসন্ধি না থাকে তাহলে ভালো কথা, কারণ বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন দরকার। ডক্টর ইউনূসের আমলে কোনো সামগ্রিক উন্নয়ন হয়নি, যদি অন্তত তিনি শেষবেলায় এই পদক্ষেপটি নিয়েছেন, তাতে যদি সামগ্রিকভাবে উন্নয়ন হয় এই সামরিক অর্থনৈতিক অঞ্চল তৈরির ফলে, তাহলে সাধুবাদ। আর নচেত ভারত বিদ্বেষী কার্যকলাপ যদি হয়, তাহলে ভারতের সঙ্গে কিন্তু সরাসরি একটা সংঘর্ষ পরিস্থিতি তৈরি হবে আগামী দিনে বাংলাদেশের, কথা বলা যেতে পারে। আর একটা কথা যেতে যেতে বলবো, আপনাদের নিশ্চয়ই মনে আছে কিছুদিন আগে চীনের ট্যাঙ্ক কিনে, বিভিন্ন সিরিজের ট্যাঙ্ক কিনে বাংলাদেশ কিন্তু উচিত শিক্ষা পেয়েছে। সামরিক শক্তিতে
অর্থনৈতিক সামরিক অঞ্চল বাংলাদেশ গড়বে ঠিক কথা, এবং চীন পাকিস্তানের মদত যে আছে এটা ভারতবর্ষ বুঝতে পারছে। চীন পাকিস্তানকে বাংলাদেশ তেল দিতে গিয়ে নিজের সর্বনাশ নিজেই ডেকে আনছে, তার জ্বলন্ত প্রমাণ যে কথা বলছিলাম একটু আগে, যে চীনের থেকে ট্যাঙ্ক কিনেছিল বাংলাদেশ, কিন্তু সেই ট্যাঙ্ক কিনে তারা ফেঁসে গেছে। তার গুণগত মান, তার কোয়ালিটি, তার যে গ্রেনেড বা তার যে গোলাবারুদ, সমস্ত কিছুর মান অত্যন্ত নিম্নমুখী। প্রচুর টাকা খরচা করে বাংলাদেশ চীন থেকে এই ট্যাঙ্ক এবং অত্যাধুনিক অস্ত্র কিনল। শুধু দেখতেই চকচকে, কিন্তু তার ফেসিলিটি একেবারেই খারাপ। এবং বাংলাদেশের সেনাপ্রধান, বাংলাদেশের সেনাকর্তারা ডক্টর ইউনূসকে কিছুদিন আগে চেপে ধরেছিলেন যে চীন প্রীতি দেখাতে গিয়ে এত টাকা খরচা করে বাংলাদেশ যে ট্যাঙ্ক কিনলো, যে সামরিক অস্ত্র কিনলো, যেগুলোর মান অত্যন্ত নিম্নমানের, কোয়ালিটি নিম্নমানের, গোলাবারুদের মান অত্যন্ত খারাপ, চীন তাদেরকে ঠকালো। ফলে সেই চীনকে বিশ্বাস করে বাংলাদেশ যদি এই আত্মনির্ভর বাংলাদেশ স্লোগানকে সামনে তুলে অর্থনৈতিক সামরিক অঞ্চল তৈরি করছে, তাতে কতটা চীন পাকিস্তানকে ছাড়া বাংলাদেশ স্বাবলম্বী হতে পারে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে যাচ্ছে। আবার বলছি, সাম্প্রতিকতম সময়ে ডক্টর ইউনূস বারে বারে চেষ্টা করেছেন ভারত বিদ্বেষী কার্যকলাপে মদত দিতে। যদি শুধুমাত্র এটা দেশের সামগ্রিক উন্নয়নের দিকে তাকিয়ে চট্টগ্রামের এই বিশেষ অঞ্চলে এই যে সামরিক অর্থনৈতিক জোন তৈরি করছেন বাংলাদেশের শীর্ষকর্তারা, ভালো কথা, কিন্তু এর অভিসন্ধি যদি হয় যে ভারতবর্ষের সঙ্গে লাগাতার সংঘর্ষ পরিস্থিতিতে থাকবো, তাহলে আর কিছুই নয়, বাংলাদেশের ভবিষ্যৎ খারাপ হবে। এমনিতেই বন্দর বাণিজ্য লাটে উঠেছে, বস্ত্রশিল্প ধুঁকছে, প্রত্যেকটা ক্ষেত্রে বাংলাদেশ তার মেরুদণ্ড পুরো ভেঙে গেছে, এবং একাধিক জায়গায় বস্ত্রশিল্পের কারখানা বন্ধ হয়ে গেছে, দারিদ্রতা বাড়ছে। ফলে এই অর্থনৈতিক সামরিক জোন তৈরি করতে গিয়ে বাংলাদেশ ভারতের সঙ্গে যদি পাঙ্গা নিয়ে নেয়, তাহলে বাংলাদেশেরই ভবিষ্যৎ খারাপ হবে। তখন চীন বা পাকিস্তান কতটা পাশে থাকবে, কতটা তারা ব্যাকআপ দেবে, সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমি আবার বারবার বলছি যে ডক্টর ইউনূসের চীন প্রীতি কিন্তু আগেই দেখা গেছে। শি জিনপিংয়ের সঙ্গে গিয়ে বৈঠক করেছেন, চীন নাকি ইনভেস্টমেন্ট করবে বলেছিল বাংলাদেশে। 15 মাসেরও বেশি সময়ে একটা ইনভেস্টমেন্টও চীন করে। অন্যদিকে বিচ্ছিন্নতাবাদী শক্তিকে, পাকিস্তান থেকে যারা আসছে তাদেরকে বারে বারে মদত দিয়েছেন ডক্টর ইউনূস। ফলে চীন পাকিস্তান প্রীতি দেখাতে গিয়ে এই বাংলাদেশটা না একটা সময় শেষ হয়ে যায়, সেই গুরুত্বপূর্ণ প্রশ্নটাও আপনাদের কাছে আমরা রেখে গেলাম। কিন্তু আবার বলবো, এই যে ডেভেলপমেন্টের কথা চিন্তা করে আত্মনির্ভর বাংলাদেশ হতে চায় বাংলাদেশ, সেটা ভালো কথা। দেশের সামগ্রিক উন্নয়নে, আভ্যন্তরীণ উন্নয়নে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট দরকার, সেখানে সামরিক এবং অর্থনৈতিক সেক্টরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে সেটা হলে ভালো, সেটা যদি না হয়, এর পেছনে যদি ডক্টর ইউনূসের অন্য কিছু ভারত বিদ্বেষী অভিসন্ধি থেকে থাকে, তাহলে কিন্তু বাংলাদেশের কপালে দুঃখ আছে, দুঃখ থাকবে, এ কথা বলা যেতে পারে। ধন্যবাদ।